তাহলে আজকে স্টার্ট করছি আমরা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস বা অ্যাটমিক নিউক্লিয়াস। অ্যাটমিক নিউক্লিয়াসের মধ্যে প্রথম যে ধারণা আমরা পেয়েছিলাম যে রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট থেকে। রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট আমাদেরকে কি দিল না, তো রুদারফোর্ডের এক্সপেরিমেন্ট আমাদেরকে দিল দুটো কনসেপ্ট। একটা কি বাইরের ইলেকট্রন মহল, ঠিক আছে, বাইরের ইলেকট্রনস, আর কি ভেতরের কেন্দ্রক বা নিউক্লিয়াস, ঠিক আছে। এই দুটো জিনিসের মধ্যে ইলেকট্রন সম্বন্ধে যাবতীয় ডেটা বা তথ্য আমরা পড়ে নিয়েছি কোথায়, অ্যাটমিক স্ট্রাকচার বা সিম্পল অ্যাটমিক চ্যাপ্টারটাতে, যেটা আগের চ্যাপ্টার আমাদের ছিল। এই চ্যাপ্টারটাতে আমরা কি পড়বো, শুধুমাত্র নিউক্লিয়াসটাকে নিয়ে, ঠিক আছে। আমরা শুধুমাত্র কি পড়বো, নিউক্লিয়াসটাকে নিয়ে পড়বো। তো নিউক্লিয়াস কি দিয়ে গঠিত, যদি প্রথম কোয়েশ্চেন বা প্রথম জিনিস আমাদের মাথায় আসে, সো নিউক্লিয়াস কি নিয়ে তৈরি, দুটো জিনিস নিয়ে তৈরি। একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন, ঠিক আছে। প্রোটন আর নিউট্রন দুটো জিনিস নিয়ে কি তৈরি হচ্ছে আমাদের নিউক্লিয়াস। কিন্তু সব নিউক্লিয়াসেই কি নিউট্রন থাকতে বাধ্য বা নিউট্রন থাকে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো যদি আমরা সিম্পল একটা সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়ামকে কনসেপ্ট নিই, তো প্রোটিয়ামের ক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এর বাইরের কক্ষে একটা ইলেকট্রন কি করছে, ঘুরে বেড়াচ্ছে। তো বাইরের কক্ষে একটা ইলেকট্রন ঘুরছে এবং ভেতরে কি হচ্ছে, একটাই মাত্র প্রোটন আছে, এরকম একটা কনসেপ্ট আমরা নিচ্ছি। তাহলে একটা প্রোটন আর একটা ইলেকট্রন, তাহলে হিসাব মতো একটা প্রোটন দিয়ে এখানে কি তৈরি করছে, বেটা নিউক্লিয়াস তৈরি করছে। কিন্তু বেসিক্যালি নিউক্লিয়াসের সংজ্ঞা যখনই আমরা দেব, নিউক্লিয়াস হবে একটা বাউন্ড সিস্টেম। বাউন্ড সিস্টেম মানে এর একটা ধরো ক্যারেক্টারিস্টিক্স নিতে গেলে এর একটা ওয়াল থাকবে। ওয়াল মানে যেমন ডিমের কুসুম, আমরা যদি ডিমের কুসুম দেখি তাহলে কি দেখব, যে বাইরে সাইটোপ্লাজম থাকে, যারা কোষ বা বায়োলজি নিয়ে পড়ছিস তারা পারবি। বাইরে কি থাকে, সাইটোপ্লাজম থাকে, এবং মাঝের এটা কি থাকে, ইয়ল্ক, মাঝের এটা থাকে ইয়ল্ক। তাহলে এই যে কুসুমটা থাকে, এই কুসুমটাকে তুই যদি নিউক্লিয়াস বলিস, বোধহয় কোষের ক্ষেত্রেও বা সেলের ক্ষেত্রে এটাকে নিউক্লিয়াসই বলে, ঠিক আছে। তাহলে এটাকে যদি তুই দেখিস তাহলে এটা নিউক্লিয়াস। একটা নিউক্লিয়াসের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তার নিউক্লিয় পর্দা থাকতে হবে, তাই না। যার এরকম নিউক্লিয় পর্দা নাই, বা এই যে নিউক্লিয় পদার্থটা ডাইরেক্ট সাইটোপ্লাজমে থাকে, তাদেরকে আমরা সরাসরি নিউক্লিয়াস বলি না, তাই না। তারা হচ্ছে কি আদি কোষ, যাদের সরাসরি কিসে থাকে, একদম সাইটোপ্লাজমের মধ্যে ভেসে থাকে। সিমিলার ওয়েতে আমাদেরও কিন্তু নিউক্লিয়াসের হতে গেলে একটা নিউক্লিয় পর্দা বা হিসাব মতো একটা ওয়াল, একটা মেমব্রেন, বা কি বলবো, একটা পোটেনশিয়াল পোটেনশিয়াল ওয়েল, একটা একটা মানে কি বলবো, দরজা দরকার আমার, বা একটা সিম্পল ওয়াল দরকার। সেই ওয়াল না থাকলে পরে তাকে কিন্তু আমরা নিউক্লিয়াস বলতে পারবো না। সেই জন্য এই সাধারণ হাইড্রোজেনকে আমরা কিন্তু, যে প্রোটন ঘুরে বেড়াচ্ছে, এটাকে কিন্তু আমরা নিউক্লিয়াস, অ্যাকচুয়াল প্রকৃত নিউক্লিয়াস অর্থে সেভাবে বলতে পারি না। একটা নিউক্লিয়াস গঠন হবে, এই যে বারবার বলছি, একটা প্রোটন এবং একটা নিউট্রন দিয়ে। প্রোটন নিউট্রন মাস্ট থাকতেই হবে। তাহলে স্যার এই সিস্টেমটাকে বা সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম সিস্টেমটাকে কি বলবেন, না তো প্রোটিয়াম সিস্টেমটাকে বলা হয় 1-1 সিস্টেম, মানে একটা প্রোটন একটা ইলেকট্রন, তাছাড়া এই সিস্টেমটাকে বলা হয় না। তাহলে যদি বলা হয় সবচেয়ে সরলতম বা সবচেয়ে সিম্পলেস্ট নিউক্লিয়াস কোনটা হবে, কেউ বলতে পারবি সবচেয়ে সরলতম নিউক্লিয়াস কোনটা, এনিওয়ান? সবচেয়ে সিম্পলেস্ট নিউক্লিয়াস, এনিওয়ান? হ্যাঁ, তো সেই সিস্টেমটার নাম কি, কি হবে সেটা বলো। তার নাম তো থাকবে, হাইড্রোজেনের তো 1-1। না, প্রোটিয়াম না, এটাকে বলা হয় ডয়টেরিয়াম। তোমরা ডয়টেরিয়াম শুনেছো কিনা নাম জানি না, ডয়টেরিয়াম, যেটাকে 1H2 বলি আমরা, ঠিক। তাহলে এই 1H2 বা ডয়টেরিয়ামটা হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট নিউক্লিয়াস, কারণ এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, না তো থাকে একটা প্রোটন আর একটা কি থাকে আমাদের নিউট্রন। এই নিয়ে সিস্টেমটা আমাদের তৈরি হয়, ঠিক আছে। তাই আমাদের যাবতীয় আমরা এখন যা পড়াশোনা করব বা এখানে যাই থাকুক, ইন ফার্দার স্টাডিজে আমরা দেখব ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা বেশিরভাগ ক্যালকুলেশন সব ডয়টেরিয়ামকে নিয়ে করছি। কেন, দেখো বোর্ডের যে ক্যালকুলেশন করেছিলাম, সেই বোর্ডের ক্যালকুলেশনে সব আমরা কি করেছিলাম, হাইড্রোজেনকে ধরে করেছিলাম, তাই না। সব H2কে ধরে করেছিলাম। কেন, কারণ একটা হাইড্রোজেন নিতে সুবিধা কি, না তো একটা প্রোটন একটা ইলেকট্রন, এই যে 1-1 সিস্টেম আছে, তার জন্য আমার ক্যালকুলেশন খুব ইজি হয়ে গেল। এবার বুঝতেই পারছো একটা প্রোটন একটা নিউট্রন সিস্টেম আলোচনা করতে খুব ইজি হবে। কেন ইজি হবে, কারণ তুমি এখানে 5টা প্রোটন 5টা নিউট্রন নিয়ে যদি আলোচনা করতে বসো, অনেক জটিল হয়ে যেতে পারে জিনিসটা, ঠিক আছে। তো এই কারণে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যখন আমাদের নিউক্লিয়ার ফিজিক্স পড়াশোনা করা হয়, ডয়টেরিয়ামকে নিয়ে বেশি আলোচনা করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে ডয়টেরিয়াম। তাহলে আমাদের আশা করি বোঝা গেল প্রথম ক্ষেত্রেই যে আমার নিউক্লিয়াস হতে গেলে কি কি দরকার, ঠিক আছে।
আমি যা তা বা যে কোনো জিনিসকে আমরা কিন্তু নিউক্লিয়াস অবশ্যই বলতে পারবো না। নিউক্লিয়াস হতে গেলে একটা নিউট্রন একটা প্রোটন তোমার থাকতে হবেই। তাহলে একটা ব্যতিক্রম হতে পারে কি আমার প্রোটিয়াম বা সাধারণ হাইড্রোজেন, যে ক্ষেত্রে কি হতে পারে আমার শুধুমাত্র একটা প্রোটন এবং একটা ইলেকট্রন আছে, এবং এই সিস্টেমটাকে আমরা বলবো কি সিম্পলি ওয়ান ওয়ান সিস্টেম বা ওয়ান প্রোটন ওয়ান ইলেকট্রন সিস্টেম। ঠিক আছে, তাহলে এরপর দেখি আমাদের কি পড়তে হবে যে নিউক্লিয়াসকে মাপবো কি করে, হাউ উই ক্যান মেজার নিউক্লিয়াস। ঠিক আছে, তো আমরা ক্লাস 11 বা 9-এ পড়েছিলাম যে ফার্মি বা ফেমটো এই ইউনিটে আমরা কি করি নিউক্লিয়াসের ব্যাস বা রেডিয়াসকে মাপি। অর্থাৎ নিউক্লিয়াসের যে রেডিয়াস সেই রেডিয়াসটার অর্ডার থাকে 10⁻⁻15 মিটার। 10⁻⁻15 মিটার থেকে ফার্মি বা রেডিয়াস নিউক্লিয়াসের অর্ডার থাকে। যেখানে যদি একটা অ্যাটম বা পরমাণু দেখো, পরমাণুর রেডিয়াস, ঠিক আছে, রেডিয়াসের অ্যাপ্রক্স বলছি আমি, অ্যাপ্রক্স কত হয় 10⁻⁻12 মিটার, মানে একটা পিকোমিটার অর্ডারে যায়। আর এবারটা কোথায় যায় ফার্মি বা ফেমটোমিটার অর্ডারে যায়। তার মানে তুমি বুঝতে পারছো কি না, তো একটা নিউক্লিয়াসের যা ব্যাস হবে একটা পরমাণুর ব্যাস তার প্রায় 1000 গুণ হবে। অর্থাৎ আমি যদি এখানে 1 সেন্টিমিটার বিশিষ্ট একটা নিউক্লিয়াসে আঁকি, 1 সেন্টিমিটার নিউক্লিয়াস বিশিষ্ট ব্যাসের, তাহলে আমার অ্যাটমের রেডিয়াস কত হবে 1000 সেন্টিমিটার। ঠিক বললাম কি না বলবে? তাই তো বললাম। কেন দেখো 10⁻⁻15 10⁻⁻12, তাহলে হিসাব মতো 10⁻⁻12কে যদি 10⁻⁻15 দিয়ে ভাগ করো তাহলে কত হয় 10 কিউব হয়, তাই না? তার মানে অ্যাটমের রেডিয়াস ইজ 10 কিউব টাইমস অফ দ্য রেডিয়াস অফ নিউক্লিয়াস। সো এখানে দেখাই যাচ্ছে 1000 গুণ বেশি। তা 1000 সেন্টিমিটার মানে কত 10 মিটার। তাহলে ভাব যদি আমি এখানে একটা 1 সেন্টিমিটার যুক্ত কি আঁকি ব্যাসার্ধের একটা রেডিয়াস যুক্ত একটা নিউক্লিয়াস আঁকি, তাহলে আমার 10 মিটার যুক্ত রেডিয়াসে একটা অ্যাটম আঁকতে হবে। তো প্র্যাকটিক্যালি, একদম পাতি কথাই বলছি, প্র্যাকটিক্যালি অ্যান অ্যাটম ক্যান নেভার বি ড্রন। ক্যান নেভার বি ড্রন বলবো না আমি, মানে এটা খুব কষ্ট ড্রন করতে। কেন, তুমি বোর্ডের মধ্যে যদি এরকম করে একটা ছোট্ট ডট নাও, এই ডটের রেসপেক্টে অ্যাটম হয়তো এরকম বড় হবে, অর্থাৎ এইটা হবে নিউক্লিয়াস আর এইটা হবে তোমার অ্যাটমের সাইজ। সো নাও ইউ ক্যান ইম্যাজিন হাউ স্মল ইজ নিউক্লিয়াস। নিউক্লিয়াস কতটা স্মল নাও ইউ ক্যান ইম্যাজিন, তুমি এটা ইম্যাজিন করতে পারো। লজিকটা ক্লিয়ার করতে পেরেছি সবাইকে? আচ্ছা, আমরা এখানে দুটো জিনিস পড়বো আইনস্টাইনের থিওরি, একটা হচ্ছে ভর ও শক্তির নিত্যতা। ঠিক আছে, এটা সবার আশা করি ক্লিয়ার হয়ে গেছে। সূত্রটা কি হচ্ছে যে যখনই কোনো ক্ষেত্রে আমাদের মাস বা ভর ডিস্ট্রয় হবে বা পুরোপুরি মাসটা ডিমিনিশড, নষ্ট হয়ে যাবে, একদম পুরোপুরি গল্প হয়ে যাবে, টাটা বাই বাই। সো এরকম ক্ষেত্রে কি হবে না, তো এরকম ক্ষেত্রে আমাদের সেই মাসটা পুরোপুরি কনভার্টেড হয়ে যাবে ইনটু এনার্জি। সো দ্য মাস উইল টোটালি বি কনভার্টেড ইনটু এনার্জি। এবং এই যে রিলেশনশিপ উইথ মাস অ্যান্ড এনার্জি বা এই কনভার্সনটা দিয়েছিলেন আইনস্টাইন। ঠিক আছে, দিয়েছিলেন বিজ্ঞানী আইনস্টাইন। এবং এই যে এনার্জি মাস কনভার্সন বা এটাকে লেখা হয় কিভাবে, যে এম মাস যদি পুরোপুরি কনভার্ট হয়ে যায় ইনটু এনার্জিতে, দেন এনার্জি ক্যান বি রিটেন অ্যাজ ই ইকুয়ালস টু এমসি স্কোয়ার। এই আকারে আমরা লিখতে পারবো। ঠিক আছে, তাহলে দেখি আমরা সিম্পলি যে 1 গ্রাম ভরের কোনো বস্তুকে যদি পুরোপুরি ডিমিনিশ বা পুরোপুরি ডিস্ট্রয় করা হয় তাহলে কত পরিমাণ শক্তি তৈরি হয়। তাহলে এনার্জি বার করবো 1 গ্রামের ক্ষেত্রে, তাহলে 1 গ্রাম ইন্টু সি মানে কত 3 × 10⁸ তার স্কোয়ার। এবার দেখো গ্রাম আছে, এটা সি মানে হচ্ছে কত, সরি এটা 10⁸ হবে না, 10⁻10 হবে, কারণ আমরা সিজিএসে নিচ্ছি। ঠিক আছে, 10⁻10। আর এককটা কত হবে সেন্টিমিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার। নাও এটা কত হলো তাহলে 9 × 10⁻20, 9 × 10⁻20 কি হলো এবার আর্গ। এবার তোদের যদি মনে হয় যে স্যার গ্রাম আছে সেমি সেকেন্ড, আর্গ কী করে এলো ভালো করে দেখে নাও, গ্রাম সেমি স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার। এটাকে এইভাবে লেখা যায় কিভাবে না, তো গ্রাম ইন্টু সেমি বাই সেকেন্ড স্কোয়ার। এবার দেখে নাও তুমি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা মানে হচ্ছে অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশনের সঙ্গে যখন তুমি গ্রাম গুণ করছো তার মানে কি হয়ে যাচ্ছে মাস। মাসের সঙ্গে তুমি যখন গ্রামের সঙ্গে অ্যাক্সিলারেশন গুণ করলে সেটা হচ্ছে ফোর্স। এই ফোর্সের সঙ্গে যখন তুমি ডিসপ্লেসমেন্ট বা সিএম সেন্টিমিটার গুণ করছো তাহলে কি হয়ে যাচ্ছে এনার্জি। এবং এনার্জির সিজিএস ইউনিট কি না, তো আর্গ। লজিকটা ক্লিয়ার করতে পেরেছি সবাইকে যে কী করে গ্রাম সেমি স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার মানেই হয়ে যাচ্ছে আর্গ।
সো এইভাবে আসছে। ক্লিয়ার হয়েছে সবার? বলবে আমাকে। হ্যাঁ স্যার। এবার আমরা কি জানি? হ্যাঁ স্যার। ওকে ওকে, এবার আমরা কি জানি? 1 জুল ইকুয়াল টু 10⁻7 আর্গ। দ্যাট মিনস, সরি এখানে আবার এনার্জি লিখছি, আর্গ। দ্যাট মিনস এটা হবে কত? 9 ইন্টু 10⁻13 জুল। সো আমরা বুঝতে পারলাম 1 গ্রাম ভরকে সম্পূর্ণরূপে ডিস্ট্রয় করলে আমার 9 ইন্টু 10⁻13 জুল এবং একটা হিউজ অ্যামাউন্টের এনার্জি কী হবে? তৈরি হয়ে যাবে। তাহলে সিমিলারলি তোমরা বাড়িতে ট্রাই করবে, হোমওয়ার্ক থাকবে 1 কেজির জন্য কত হয়, তাই না? 1 কেজির জন্য তোমরা ট্রাই করবে, ঠিক আছে? 1 কেজি যদি পুরোপুরি ডিস্ট্রয় করা হয় তাহলে কত পরিমাণ এনার্জি আমার তৈরি হবে, ঠিক আছে? তোমরা এটা বাড়িতে ট্রাই করে নেবে, সবাই একদম ইজিলি বুঝতে পারছো ফর্মুলাটা, সেই দিয়ে ট্রাই করে নেবে, ঠিক আছে? আচ্ছা, এবার যে আমার জুল দিল, সবসময় আমরা কিন্তু এনার্জিকে জুল হিসেবে লিখি না। আমরা আগের ক্লাসে আলোচনা করেছি বা কোয়ান্টাম থিওরি ক্লাসে আলোচনা করে দিয়েছিলাম যে আমরা সবসময়, হ্যাঁ বলো। না, 1 কেজি লিখবে, আর সি এর জায়গায় কি লিখবে? 3 ইন্টু 10⁸, তাহলে হয়ে গেল। তোমাকে সেই রেসপেক্টে সিটাকেও চেঞ্জ করতে হবে, তাহলে হয়ে যাবে, আর কিছু লাগবে না, ঠিক আছে? ওকে, তাহলে আমরা সবসময় কি বললাম যে আমরা জুল আকারে লিখি না, আমরা ইউনিটটাকে ইলেকট্রন ভোল্ট আকারে প্রকাশ করি। এবং আমরা জানি 1 ইলেকট্রন ভোল্ট মানে কত? 1.6 ইন্টু 10⁻19 জুল। এটা সবাই নিশ্চয়ই জানি আমরা, সো রিপিট করতে হবে না। সেজন্য আমরা কি করব, মাঝে মধ্যে কিন্তু এনার্জিটাকে জুল থেকে ইলেকট্রন ভোল্ট বা কখনো কখনো ইলেকট্রন ভোল্ট থেকে জুল আকারে লিখব, ঠিক আছে? আচ্ছা, এরপর আলোচনা করবো হচ্ছে স্থির ভর বা রেস্ট মাস। স্থির ভর জিনিসটা কি না, তো আমরা জানি কোনো একটা পার্টিকেল লাইক ইলেকট্রন, ইলেকট্রন যখন দৌড়ায় বা ইলেকট্রন যখন তার কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে, তখন তার ভেলোসিটি কিন্তু নেহাত 2-4 কিলোমিটার পার সেকেন্ড বা এরকম কিছু নয়, তার ভেলোসিটি অনেক হাই। এবং সোমারফিল্ডের সূক্ষ্ম গঠন ধ্রুবক যে জায়গাটা পড়িয়েছিলাম, সেই জায়গাটায় তোমরা জানো যে প্রথম বোর রেডিয়াসে কত হয়? প্রায় c/137, এটা হচ্ছে তার ভেলোসিটি, তাই না? কার? ইলেকট্রনের, ইন দ্য বোর রেডিয়াস। তাহলে বোর রেডিয়াসে ইলেকট্রনের মানে ভেলোসিটিটা উইথ কম্পারেবল টু দ্য ওয়েভ লাইট, ভেলোসিটি অফ লাইট। সো এখানে এনার্জি যখন আমরা দেখছি যে একটা ইলেকট্রন একটা হিউজ ভেলোসিটি নিয়ে যাচ্ছে, তখন কি না, তো এই ইলেকট্রনটা অ্যাকচুয়ালি পার্টিকেলের থেকে বরং একটা ওয়েভ নেচার পাওয়া যায়। এবং বোরের কোয়ান্টাম যে ক্যালকুলেশন বা বোরের কোয়ান্টাম যে কন্ডিশন, শর্ত, সেই বোরের কোয়ান্টাম শর্তটা কিন্তু আমরা এইভাবেই করেছিলাম। কি না, তো ইলেকট্রন যখন এরকম করে বোর কক্ষপথে ঘুরছে, সেখান থেকে ডি ব্রগলির হাইপোথিসিস ধরে আমরা কি করেছিলাম না, তো mvr ইকুয়ালস টু nh/2π, এই ফর্মুলাটা স্যাটিসফাই করেছিলাম আমরা। তাহলে এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে একটা ইলেকট্রন বা এই রকম খুব হালকা পার্টিকেল যার গতিবেগ আলোর বেগের কাছাকাছি, তাহলে কি হবে? তার ভর চেঞ্জ হয়ে যায়, তার ভর ধ্রুবক থাকে না। এবং আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিস জায়গায় দেখা যায় যে রেস্ট মাস, ইলেকট্রনের যদি রেস্ট মাস, পরে বলছি আমি জিনিসটা, রেস্ট মাস নিয়ে যেহেতু আলোচনা করছি, রেস্ট মাস যদি m0 হয়, এবং তাহলে চেঞ্জ মাস বা অ্যাট দ্যাট টাইম যে কোনো মুহূর্তের মাস কত হবে? m কত হবে না, তো m0/√1 - v²/c²। সো এটা কি হচ্ছে? বৃদ্ধি পায়। এবার যখন ইলেকট্রনটা স্থির আছে, অর্থাৎ যখন v = 0, তখন তার দেখো m = m0 হয়ে যাচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? যখন v = 0 তখন কিন্তু m = m0, তার মানে ইলেকট্রনটা যখন চুপচাপ স্থিরভাবে বসে আছে, তখন তার মোট মাস বা তার টোটাল মাস হচ্ছে কি? স্থির ভরের সঙ্গে সমান। সেজন্য স্থির ভর বা মাস ইন রেস্ট অথবা রেস্ট মাস বলতে আমরা বোঝাবো এমন একটা মাস যখন সে স্থির অবস্থায় থাকবে, ঠিক আছে? আচ্ছা, এরপর কি পড়বো আমরা? ভর শক্তি সংরক্ষণ সূত্র। এটা সবাই আমরা জানি কি, যে এনার্জি ক্যান নেভার বি ডিস্ট্রয়েড, এনার্জি ক্যান নেভার বি ক্রিয়েটেড। শক্তি কখনো সৃষ্টি করা যায় না, শক্তি ধ্বংস করা যায় না, শক্তি এক রূপ থেকে অন্য রূপে জাস্ট পরিবর্তনশীল হয়, তাই না? এবং এই পরিবর্তনশীল কখন হয়? ভর শক্তিতে শক্তি ভরে রূপান্তরিত হতে পারে, এবং সেই জিনিসটা নিয়ে এখানে আলোচনা করলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে কতগুলো ডেফিনিশন আছে, যেমন আইসোটোপ, আইসোটোন, আইসোবার, এগুলো সম্বন্ধে আমি একদমই আলোচনা করব না, কারণ এগুলো তোমরা বাচ্চা অবস্থা থেকে মায়ের দুধ যখন খাচ্ছিলে তখন থেকে এগুলো পড়াশোনা করছো, যে আইসোটোপ কি, আইসোবার কি, আইসোটোন কি। সো এগুলো নিয়ে একদমই আলোচনা আমি করব না, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট বা আলোচনা করব সেটা হচ্ছে নিউক্লিয়ার ফোর্স। তাহলে আমি কি বললাম? আইসোটোপ, আইসোবার আর আইসোটোন এগুলো কিন্তু পড়ে নেবে বাড়িতে, নিশ্চয়ই আমাকে বলতে হবে না, একটু বলে দেবে, একটু বলবে আমাকে, এগুলো পড়তে হবে না স্যার।
এগুলো সবাই আমরা পড়েছি। না স্যার। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে আরো দুটো জিনিস পড়বে, একটা হচ্ছে আইসোডায়াফার, এটা একটু পড়ে নেবে বাবা, ঠিক আছে? আইসোডায়াফার, আর একটা হচ্ছে কি আইসোস্টার, একটু সবাই লিখে নেবে বা স্ক্রিনশট তুলবে। আইসোস্টার, আর একটা হচ্ছে কি মিরর নিউক্লিয়াই, ঠিক আছে? দেখি ক্লাসের মধ্যে যদি আমার এ থাকে তখন আমি বলছি। মিরর নিউক্লি বা নিউক্লাই, ঠিক আছে? অ্যাকচুয়ালি NUCLEI, নিউক্লাই, মিরর নিউক্লি। তাহলে এতগুলো জিনিস একটু পড়ে নেবে। যদি মিরর নিউক্লি না পাও নেক্সট দিন ক্লাসে আমাকে বলবে, আমি বলে দেবো। আর ফোনটা একটু ইউজ করো, ইউজ ইওর গুগলটা ইউজ করে ক্ষেত্রে কাজে লাগাতে পারো, ঠিক আছে? ওকে, আচ্ছা, এরপর আমরা পড়বো যেটা হচ্ছে সেটা হচ্ছে নিউক্লিয়ার ফোর্স। এটা কিন্তু নোট ডাউন করে নাও, ঠিক আছে? নোট ইট একদম। আচ্ছা, নিউক্লিয়ার ফোর্সটা কি? দেখো, আমরা বাড়িতে সবাই থাকি, তো আমরা বাড়িতে যখন থাকি তখন কি হয়, বাবা মার প্রতি একটা তীব্র আকর্ষণ বল কাজ করে। কেমন আকর্ষণ বল কাজ করে? এই টাইমে ঘর থেকে বেরোবি না, এই টাইমে এই কাজ করবি না, এই টাইমে ওই কাজ করবি না, তাই না? আমরা একটা বাউন্ড লাইফ ক্রিয়েট করি। হ্যাঁ, বাউন্ড লাইফটা খারাপ মোটেও নয়, ভালো, অবশ্যই বলতে ভালোই, খারাপ নয়, ঠিক আছে? কিন্তু কখনো কখনো অতিরিক্ত হয়ে যায় অ্যাকর্ডিং টু বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে এটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, যে না আমাকে মনে হচ্ছে আমার মা বাবা খুব বিরক্ত করছে, আবার অনেকে বলে না এরকম বাউন্ড লাইফ আমার খুব ভালো লাগে। এটা ডিপেন্ড করে বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে, আমি সেদিকে একদমই যাব না। তাহলে আমরা কি করি, আমরা একটা বাউন্ড লাইফে লিড করি, ঠিক আছে? তাহলে সিমিলারলি নিউক্লিয়াসের মধ্যে কি থাকে দেখো, তুমি যদি সিম্পলি আমার সিম্পল নিউক্লিয়াস যেটা ডয়টেরন বলছিলাম যদি অ্যাভয়েড করো, তুমি যদি 12C বা 6C12 যেটা আছে সেটা তুমি চুজ করো যদি, ঠিক আছে? তাহলে 6C12 এর মধ্যে কি হয়, আমি খুব বেশি করে আঁকবো না, যা সহজ করে আঁকবো। তাহলে এটা যদি নিউক্লিয়াস হয়, এই নিউক্লিয়াসের মধ্যে 6টা প্রোটন আছে, আর কি আছে? 6টা নিউট্রন। তাহলে 6 প্রোটন 6 নিউট্রন। আমি এই নিউক্লিয়াস নিয়ে আলোচনা করছি, বাইরের ইলেকট্রন মহল এখন যাব না। তাহলে হিসাব মতো এই যে 6টা প্রোটন, নিউট্রনকে বাদ দাও এবার, এই যে 6টা প্রোটন আছে, তাহলে 6টা প্রোটন আছে, 6টা প্রোটন কি করছে একে অপরকে, তাহলে হিসাব মতো বিকর্ষণ বল কাজ করবে। কেন বিকর্ষণ বল কাজ করবে? কারণ অ্যাকর্ডিং টু কুলম্বস থিওরি, কুলম্বের সূত্র অনুযায়ী আমাদের এদেরকে কি করবে, একে অপরকে বিকর্ষণ বল কাজ করা উচিত। তাহলে বিকর্ষণ বল করতে করতে বিকর্ষণ বলের মান যদি বেশি হয়ে যায়, তাহলে হিসাব মতো নিউক্লিয়াসের এক্সিস্টেন্স বা অস্তিত্বই থাকা উচিত নয়, তাই না? এটাই তো হওয়া উচিত, নিউক্লিয়াসের এক্সিস্টেন্সই থাকা উচিত নয়, কিন্তু নিউক্লিয়াসের এক্সিস্টেন্স আছে। তার মানে এই ভেতর বেলায় বা এই নিউক্লিয়াসের ভেতরের দিকে প্রোটনদের মধ্যে কোনো বিকর্ষণ বল আমরা কাজ করে না, এটা বলতেই পারি। বরং তাদের মধ্যে হয়তো একটা আকর্ষণ বা তীব্র অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করছে, যার ফলে তারা একে অপরের প্রতি দায়বদ্ধভাবে বেঁধে রয়েছে, তাই না? আমরা অনেক সময় কন্ডিশনালি কোনো জায়গায় বেঁধে পড়ে যাই, না আমাকে এখানে থাকতেই হবে, ঠিক আছে? বাইরে পড়তে গেছো, একদম মন নাই পড়াশোনা করার, ধর আজকে কেউ গেছো ব্যাঙ্গালোর পড়াশোনা করতে, আমার একটু ভালো লাগছে না পড়াশোনা করতে, তাও পড়তে হচ্ছে, তাই না? এখানে কন্ডিশন যে না আমাকে এখানে থাকতে হবেই, সো আমরা বাউন্ড টু কন্ডিশন। তাহলে এখানে হচ্ছে বাউন্ড টু কন্ডিশন। এই বাউন্ড টু কন্ডিশন, এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা হচ্ছে নিউক্লিয়ার ফোর্স। তা নিউক্লিয়ার ফোর্স হচ্ছে কি, একটা প্রচণ্ড তীব্র আকর্ষণ জাতীয় বল যা নিউক্লিয়াসের অভ্যন্তরেই কাজ করে, এবং এটা সৃষ্টি হয় বিভিন্ন আন্তঃক্রিয়ার মাধ্যমে, ঠিক আছে? এই আন্তঃক্রিয়া বা ইন্টারাকশনগুলো কি কি দেখো, নিউট্রন নিউট্রন, নিউট্রন প্রোটন, এরা পরস্পর চেঞ্জ হতে থাকে, দেখা যায়। প্রোটন নিউট্রন, নিউট্রন প্রোটনে চেঞ্জ হওয়ার সময় তাদের অন্তর্বর্তী পার্টিকেল হিসেবে মেসন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, এগুলো বিভিন্ন রকমের মিউন ইত্যাদি পার্টিকেলগুলো তৈরি হয়, এবং পার্টিকেল তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায়, এদের টাইম পিরিয়ড বা লাইফ টাইম খুব কম থাকে। তার ফলে কি হয়, এই প্রবল আকর্ষণধর্মী বলটা তৈরি হয়। এবং মনে রাখবে, ইট ইজ দ্য স্ট্রংগেস্ট ফোর্স ইন নেচার। এবং এই নিউক্লিয়ার ফোর্সের সম্বন্ধে এখনও রিসার্চ চলছে, এর নেচার সম্বন্ধে, এর এর ফোর্সের রাশিমালা এক্সপ্রেশন সম্বন্ধে, যদিও একটা আমাদের সেমি এম্পিরিক্যাল ফর্মুলা দেওয়া আছে, কিন্তু সেটা আমাদের এখন নেই, সো আমরা এখন ওগুলো পড়বো না। যারা গ্র্যাজুয়েশনে পড়বে নিউক্লিয়ার ফিজিক্সে, তখন তাদের ওগুলো লাগবে, সেমি এম্পিরিক্যাল ফর্মুলা অফ নিউক্লিয়ার ফোর্স, ঠিক আছে? তো নিউক্লিয়ার ফোর্সের কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স আমাদেরকে পড়তে হবে। ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স কি বলবো, এটা হচ্ছে শুধুমাত্র আকর্ষণধর্মী বল, বা এটা শুধুমাত্র কি হবে, আকর্ষণধর্মী বল। এখানে শুধুমাত্র কি হবে, অ্যাট্রাকশন হবে। তাহলে এটা কি হবে, অ্যাট্রাকটিভ ইন নেচার, অবভিয়াসলি অ্যাট্রাকটিভ ইন নেচার। কখনো বিকর্ষণ করবে না। কেন বিকর্ষণ করবে না সেটা বলে দিলাম, যদি বিকর্ষণ করতো তাহলে প্রোটনগুলো গল্প হয়ে যেত, তাই না? টাটা বাই বাই। কিন্তু তার টাটা বাই বাই হচ্ছে না, এবং নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ থাকছে, সো দে আর অ্যাট্রাকটিভ, ঠিক আছে? 2 নম্বর কি হতে পারে, 2 নম্বর হচ্ছে দে আর চার্জ ইন্ডিপেন্ডেন্ট। মানে হচ্ছে কি,
তারা আধান নিরপেক্ষ, দে আর চার্জ ইন্ডিপেন্ডেন্ট। আধান নিরপেক্ষ মানে কি? দেখো কুলম্বের সূত্র অনুযায়ী আমরা জানি প্লাস মাইনাস পরস্পরকে আকর্ষণ করে, প্লাস প্লাস পরস্পরকে বিকর্ষণ করে, মাইনাস মাইনাস পরস্পরকে বিকর্ষণ করে। যদি প্লাস প্লাস পরস্পরকে বিকর্ষণ করতো তাহলে নিউক্লিয়াসের মধ্যে অস্তিত্বই থাকতো না, কিন্তু তারা অস্তিত্ব থাকছে। তার মানে কি এই নিউক্লিয়ার ফোর্সটা কখনোই চার্জের ওপর ডিপেন্ড করে না, তারা বরং চার্জ ইন্ডিপেন্ডেন্ট। চার্জের ওপর ডিপেন্ড করলে প্লাস প্লাস পরস্পরকে বিকর্ষণ করতো, দিয়ে ভেঙে যেত নিউক্লিয়াসটা, বরং ঢাকে না, বরং ভাঙে না, তাই না? এই কারণে হয় এটা। 3 নম্বর, একদম এটাই তুমি 3 নম্বর বলতে পারো, দ্য স্ট্রংগেস্ট ফোর্স ইন নেচার। নেচারের মধ্যে সবচেয়ে স্ট্রংগেস্ট ইন্টারাকশন বা স্ট্রংগেস্ট ফোর্স, ঠিক আছে? স্ট্রংগেস্ট ফোর্স কেন বলছি আমরা, তোমাদের একটা ধারণা বা কোয়েশ্চেন হওয়া উচিত যে স্যার স্ট্রংগেস্ট ফোর্স তো স্যার হচ্ছে গ্র্যাভিটি, আপনি বলতে পারেন ব্ল্যাক হোল যেখানে আছে, বা যেখানে বিভিন্ন রকমের চাঁদ সূর্য এই যে গ্রহগুলো পরস্পর একে অপরকে আকর্ষণ করছে, তার জন্য আমরা একটা ইকুইলিব্রিয়াম পজিশনে আছি। তো স্যার এগুলো কি কম স্ট্রং নাকি? হ্যাঁ, এগুলো স্ট্রং, কিন্তু তুমি পরিধিটা দেখো, রেঞ্জটা দেখো। একটা নিউক্লিয়াসের রেঞ্জ কত দূর? একটা নিউক্লিয়াসের রেঞ্জ হচ্ছে 10⁻⁻15 মিটার, হোয়ারাজ সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে 15 করোড় কিলোমিটার। সো হিউজ গ্যাপ, তুমি এই দুটোকে রিলেটই করতে পারবে না। কোথায় 15 কোটি কিলোমিটার, কোথায় 10⁻⁻15 মিটার, মানে 10-15টা আতস কাছে লাগালেও তুমি দেখতে পাবে না, তাই না? তো এইরকম একটা রেঞ্জের মধ্যে তুমি এই ফোর্স দুটোকে কম্পেয়ার করতেই পারো না। তো এইরকম একটা রেঞ্জের মধ্যে, একটা ক্ষুদ্র রেঞ্জের মধ্যে ফোর্সটা কি কাজ করছে না, তো দুটো প্লাসকে আলাদা হতে দিচ্ছে না, বরং তাদেরকে বাধ্য করছে অ্যাট্রাক্ট করতে। তার জন্য ইট ইজ দ্য স্ট্রংগেস্ট ফোর্স ইন দ্য নেচার, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে বেশি স্ট্রংগেস্ট ফোর্স ইন নেচার। আশা করি সবাইকে এই 3টে পয়েন্ট আশা করি ক্লিয়ার হয়ে গেছে সবার, ঠিক আছে? আচ্ছা, 4 নম্বর হচ্ছে কি, এটা হচ্ছে শর্ট রেঞ্জ ফোর্স, বা এটা হচ্ছে খুব অল্প পাল্লার বল। কেন শর্ট রেঞ্জ ফোর্স বলছি? কারণ এ কাজ করছে হচ্ছে 10⁻⁻15 মিটার। নিউক্লিয়াস, এটা ধরো নিউক্লিয়াস, এইখানে নিউক্লিয় বলের কোনো অস্তিত্বই নাই। নিউক্লিয় বলের অস্তিত্ব আছে শুধুমাত্র নিউক্লিয়াসের অভ্যন্তরে, এর বাইরে কোনো অস্তিত্ব নেই, ঠিক আছে? এখানে একটা খাতা বা বইয়ের ওপরে কোথাও লিখে নাও, নিউক্লিয় বলের, খাতা ওপরে কোথাও লিখে নাও, নিউক্লিয় বলের বৈশিষ্ট্য সম্বন্ধে লেখচিত্র দিয়েছিলেন বিজ্ঞানী, জাপানিজ বিজ্ঞানী ইউকাওয়া, সাকুরতো ইউকোয়া, YUKAWA, বানানটা একবার দেখে নেবে, ইউকাওয়া, ঠিক আছে? সাকুরতো ইউকাওয়া, এ হচ্ছেন প্রথম বিজ্ঞানী যিনি একটা মোটামুটি আইডিয়া দিতে পেরেছিলেন নিউক্লিয়ার ফোর্স সম্বন্ধে। ইউকাওয়া স্যার বৈশিষ্ট্য সম্বন্ধে, নিউক্লিয় বলের বৈশিষ্ট্য সম্বন্ধে ধারণা, লেখচিত্র ইত্যাদি দিয়েছিলেন বিজ্ঞানী ইউকাওয়া, সাকুরতো, ঠিক আছে? ইউকাওয়া, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ বাবা, হ্যাঁ, ধারণা, ঠিক আছে? এটা হচ্ছে সাকুরতো ইউকাওয়া দিয়েছিলেন, ক্লিয়ার? এবং লেখচিত্রটা মোটামুটি নেমটা কি বললেন? ইউকাওয়া, তার আগে সাকুরতো ইউকাওয়া। আচ্ছা, লেখচিত্রটা মোটামুটি এইরকম ছিল, এরকম হচ্ছে না আমার ইউ এর মতো, এই যে এইরকম ছিল লেখচিত্রটা, ঠিক আছে? এখানে এনার্জিটা হয়ে যাচ্ছে 0, ঠিক আছে? এটা হচ্ছে একটা পোটেনশিয়াল ওয়েল কল্পনা করেছিলেন তিনি, পোটেনশিয়াল ওয়েল। যাকে এগুলো নেই বাবু, এগুলো অনেক জটিল আছে, অনেকটা ক্যালকুলেশন আছে, ঠিক আছে? এগুলো যখন গ্র্যাজুয়েশন পড়বে নিউক্লিয়ার ফিজিক্স, তখন দেখবে এগুলো পড়াশোনা করানো হয়, ঠিক আছে? অসুবিধা নেই, পড়বে যখন ফিজিক্স নিয়ে যারা পড়াশোনা করবে, অবশ্যই তোমরা পড়াশোনা করবে, সেখানে পাবে। আচ্ছা, ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এরপর দু একটা জিনিসের সংজ্ঞা আমি একদমই বলবো না, এগুলো সব বাড়িতে পড়বে। সেগুলো হচ্ছে কি, অ্যাটমিক নাম্বার, প্রোটন সংখ্যা কাকে বলে, ভর সংখ্যা কাকে বলে, নিউট্রন সংখ্যা কাকে বলে। 2 নম্বর, পারমাণবিক গুরুত্ব কাকে বলে। সবাই নিশ্চয়ই জানো, ক্লাস 11 কেমিস্ট্রি, বলতে হবে আমাকে, বলবে পারমাণবিক গুরুত্ব, পারমাণবিক ভর, সব পড়ে নিয়েছো এগুলো? পারমাণবিক গুরুত্ব আমি লিখে দিচ্ছি, দেখো যেগুলো পড়বে বাড়িতে, ঠিক আছে? তাহলে হচ্ছে কি, পারমাণবিক গুরুত্ব, আচ্ছা, পারমাণবিক ভর একক, এটা পড়েছো কেউ? অ্যাটমিক মাস ইউনিট, বলে দিচ্ছি, এটাকে আমরা AMU দিয়ে লিখি অথবা ইউ দিয়ে লিখেছি, এটা পড়েছো? AMU, অ্যাটমিক মাস ইউনিট, ঠিক আছে?
তাহলে 1 ইউ সমান আমি সংখ্যাটা যদি লিখে দিই 1 ইউ সমান কত হয় 1/12 ইন্টু একটা কার্বন পরমাণুর ভর, একটি কার্বন পরমাণুর ভর, ঠিক আছে। তাহলে 1 ইউ ইকুয়াল টু 1/12 ইন্টু একটি কার্বন পরমাণুর ভর। তাহলে এই হচ্ছে আমাদের কি 1 ইউ। তার মানে কত লেখা যায় 1/12 ইন্টু 12 বাই কত 6.022 ইন্টু 10⁻23। সো এটা যদি ক্যালকুলেট করো প্রায় অ্যাপ্রক্স এরকম কিছু আছে 10⁻24 গ্রাম, ঠিক তো। সো 1 ইউ ইকুয়ালস টু 1.66 ইন্টু 10⁻24 গ্রাম। এবং এটা হচ্ছে কি প্রকৃত ভর, মনে রাখবে এটা কিন্তু প্রকৃত ভর, প্রারম্ভিক ভর এককে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখব যে এই 1 ইউ এনার্জি যদি পুরোপুরি কনভার্ট হয়ে যায় কোথায়, না তো এনার্জিতে। এটা একটা ভর তো নাকি, মাস তো, কেন তুমি দেখছো এখানে গ্রাম আছে। তাহলে এই পুরোপুরি 1 ইউ পরিমাণ মাস যদি কনভার্ট হয়ে যায় ইন টার্মস অফ এনার্জি, তাহলে কত এনার্জি ক্রিয়েট করবে সেটা এবার আমরা দেখব। চলো দেখি। তাহলে এই জায়গাটা পড়ে নেবে কিন্তু, পারমাণবিক গুরুত্ব কাকে বলে, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, কি করে নিউট্রন সংখ্যা বার করা হয়, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ স্যার। আর সামনের দিন কিন্তু এই পরমাণু বা অ্যাটমের ওপর এক্সাম হবে, সবাই কিন্তু প্রিপারেশন নাও ভালো করে। ব্রড পরীক্ষা হবে, সবাই স্ক্রিন অন রেখে পরীক্ষা দেবে, ভিডিও অন রেখে পরীক্ষা দেবে। আগের এক্সামের খাতা দিয়ে দিয়েছি তো, চেক করে। হ্যাঁ দিয়ে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। তাহলে দেখি, তাহলে আমরা হিসাব মতো অ্যাকর্ডিং টু আইনস্টাইন কি পেলাম, ই ইকুয়ালস টু এমসি স্কোয়ার। ই ইকুয়ালস টু এমসি স্কোয়ার আমরা অলরেডি পেয়ে গেছি। তাহলে এম এর মান কত লিখবো স্যার, না তো 1.66 ইন্টু 10⁻27। দেখো 24 গ্রাম বলেছিলাম, যদি একটু মনে করো 10⁻24 গ্রাম বলেছিলাম। এই গ্রামকে যদি কেজিতে নিয়ে যেতে হয় কত দিয়ে ভাগ করতে হয়, 1000 দিয়ে, তার জন্য এটা 27 কেজি হয়ে গেল, ঠিক আছে। তাহলে ইন্টু কি করব আমরা, না তো 3 ইন্টু 10⁸ তার স্কোয়ার। নিশ্চয়ই ইউনিটটা কী হবে, জুল হবে। কেন, কারণ এটাও এসআই নিয়েছি, এটাও এসআই নিয়েছি। লজিকটা আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এবার যদি ক্যালকুলেট করো 1.66 ইন্টু 10⁻27 ইন্টু কত হবে 9 ইন্টু 10⁻16। তাহলে এটা হবে 1.66 ইন্টু 9 ইন্টু 10⁻11। ঠিক তো, বলবে জুল আছে। এবার আমি যদি জুলকে ইলেকট্রন ভোল্টে নিয়ে যাই তাহলে কত দিয়ে ভাগ করতে হয়, না তো স্যার ভাগ করতে হয়, সবাই জানি আমরা 1.602 ইন্টু 10⁻19। ঠিক, এবার দেখো এটা 1.66 আছে, এটা 1.6 আছে, আর নিচে ওপরে 9। যদি এই পুরোপুরি রাশিটা তুমি ক্যালকুলেট করো বা ক্যালকুলেশন করো তাহলে এটা হয় 9.31, পুরোপুরিটা হবে 9.31। আর ওপরে কত যাবে 10⁸8, কারণ -19 আছে, এখানে গেলে 10⁸8। আচ্ছা, ইউনিটটা কত হয়ে গেছে তাহলে, ইলেকট্রন ভোল্ট। ঠিক বললাম তো, কেন, কারণ দেখো জুলকে ইলেকট্রন ভোল্টে নিয়ে গেছি বলেই আমি এটা করে নিয়েছি, 10⁻19 ভাগ করে নিয়েছি। নাও 9.31 এর সঙ্গে যদি আমি এরকম করি 10 স্কোয়ার ইন্টু 10⁶ ইলেকট্রন ভোল্ট লেখা যায়, এটা নিশ্চয়ই সবাই জানো না। এবার যদি এই 9.31 আর 10 স্কোয়ারকে গুণ করি তাহলে কত হয় 931। আর যদি 10⁶ ইলেকট্রন ভোল্টকে আমি এরকমভাবে লিখি, মেগা ইলেকট্রন ভোল্ট লেখা যায় নিশ্চয়ই। তার মানে আমরা বুঝলাম যে 1 ইউ শক্তি যদি পুরোপুরি কনভার্ট হয়ে যায়, কিসে কনভার্ট হয়ে যায় আমাদের, এনার্জিতে। সো কত এনার্জি তৈরি করবে, 931 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট বা মেগা ইলেকট্রন ভোল্ট তৈরি করবে। কে তৈরি করবে, ওই 1 ইউ এনার্জি। তুমি জাস্ট ইম্যাজিন করো যে একটা ছোট্ট যে ভর চোখে দেখা যায় না, যে ভর আমরা তুলা যন্ত্রের সাহায্যে মাপতে পারবো না, সেই ভর দিয়ে কি হয়ে যাচ্ছে না 931 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি ক্রিয়েট করা যাচ্ছে। হিউজ হিউজ এনার্জি। লজিকটা আশা করি সবার ক্লিয়ার করাতে পেরেছি, ডাউট হলে আমাকে অবশ্যই বলবে। মিটিয়ে দিচ্ছি, যার যার দরকার হবে ইউটিউবে ভিডিও আপলোড হয়ে যাচ্ছে, ইউটিউবে ভিডিও গিয়ে আবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমরা, ঠিক আছে। ক্লাসটা আমি লেংদি করতে চাই না, কারণ আমাদের সকলেরই নেট খুব দরকার পড়ে, অবশ্যই দরকার পড়ে, কারণ একদিনে 2-3টে করে ক্লাস করতে হয় অনেকেরই আমাদের। তো ইউটিউবে দেওয়া থাকবে, তোমরা পরে দেখে নিবে যখন যা মন যায়। তাই এখন স্ক্রিনশট নেওয়ার জন্য অত তাড়াহুড়ো করার দরকার নেই, ইউটিউবে গিয়ে নিজের ইচ্ছা মতো তখন স্ক্রিনশট তুলে নিও, কোনো চিন্তা নেই, ঠিক আছে, ওকে। আচ্ছা, নেক্সট আমরা তাহলে এখানে কি পড়লাম, আমরা পড়লাম হচ্ছে কতটা পরিমাণ এনার্জি তৈরি হবে
ইন টার্মস অফ যদি আমরা 1 U এনার্জি নিই, ঠিক আছে, 1 U এনার্জি নিলে পরে যেটা আমরা একদমই ছোট্ট এনার্জি মাস, একটা ছোট্ট মাস, যে মাসটা আমরা চোখে দেখতে পাচ্ছি না, সেই মাস নিলে পরে কত এনার্জি তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমাকে কোয়েশ্চেন বলে যে হোয়াট ইজ নিউক্লিয়ার মাস, নিউক্লিয় ভর কাকে বলে, ঠিক আছে, তাহলে যদি আমাকে নিউক্লিয়ার মাস বার করতে বলে, কি করে বার করবো স্যার? দেখো, সিম্পল ওয়েতে ভাবো, আমার একটা অ্যাটমের টোটাল মাস আমি জানি, একটা অ্যাটমের টোটাল মাস, তো অ্যাটমের টোটাল মাস থেকে যদি আমি ইলেকট্রনের মাস বাদ দিই, তাহলে আমার কি পেয়ে যাব? নিউক্লিয়াসের মাস। হ্যাঁ না বলবে, ঠিক তো? একদম ক্লিয়ারলি বোঝো। তাহলে অ্যাটমের মাস থেকে আমি যদি নিউক্লিয়াসের ইলেকট্রনের মাস বার করে দিই, তাহলে হয়ে যায় কত? আমাদের নিউক্লিয়াসের মাস। এবার একটা ইলেকট্রনের মাস আমরা কত জানি না? তো আমাদের কাছে ডেটা আছে 9.3 × 10⁻³ কেজি, তাই না? এবং কটা ইলেকট্রন আছে গুণে নেবো, সেখান থেকে এগুলো বাদ দিয়ে দিলে পরে আমি সেগুলো ইউনিটে পেয়ে যাব, সেগুলো আমরা বা অ্যাটমিক মাস ইউনিটে পেয়ে যাব। সো সেগুলো যখন ম্যাথস বা প্রবলেমস থাকবে, সেই প্রবলেমসগুলো আমি সব প্রবলেমের ক্লাসে আলোচনা করব। আজকে তো শুধু থিওরি ক্লাস হবে, যখন থিওরি ক্লাসে শুধুমাত্র থিওরিগুলো আলোচনা হবে, ঠিক আছে। এ হলো আমাদের সমস্ত যাবতীয় তথ্য অ্যাকর্ডিং টু দিস। এবার আমরা কি পড়বো? নিউক্লিয়াসের বন্ধন শক্তি বা বাইন্ডিং এনার্জি, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, ঠিক আছে। এটা হচ্ছে বাইন্ডিং এনার্জি। বাইন্ডিং এনার্জিটা কি না? তো নিউক্লিয়াসের প্রোটন এবং নিউক্লিয়নগুলিকে যে শক্তির জন্য পরমাণুর নিউক্লিয়াসে আবদ্ধ অবস্থায় থাকে, তাহলে প্রোটন আর যে নিউট্রন, ঠিক আছে, প্রোটন আর নিউট্রনগুলি, আমি নিউক্লিয়ন বললাম বোধহয় ভুল করে, প্রোটন এবং নিউট্রনগুলি যে শক্তির দ্বারা পরমাণুর নিউক্লিয়াসে আবদ্ধ অবস্থায় থাকে, তাকে নিউক্লিয় বন্ধন শক্তি বলে। মানে এটা যদি আমার সিম্পলি নিউক্লিয়াস হয়, তাহলে নিউক্লিয়াসের ভেতরে এই যে প্রোটন বা নিউট্রনগুলো বসে আছে, এই প্রোটন বা নিউট্রনগুলো যে শক্তির দ্বারা বসে আছে, সেটাকে বলা হবে কি? বাইন্ডিং এনার্জি। তাহলে এই বাইন্ডিং এনার্জির অস্তিত্বটা কোথায়, বা বাইন্ডিং এনার্জি আমরা কি করে পাই, ঠিক আছে। তো বাইন্ডিং এনার্জি কি করে পাই সেটা যদি জানতে চাই, তাহলে আগে আমাকে কি জানতে হবে? ভর ত্রুটি, ঠিক আছে। তাহলে ভর ত্রুটি জিনিসটা কি? তাহলে প্রথমে যদি ভর ত্রুটি বার করতে হয় আমার, তাহলে ধরো কোনো একটা পরমাণুর ক্ষেত্রে, ধরো যে কোনো একটা অ্যাটম নিয়েছি আমরা, এই অ্যাটমের পুরো নিউক্লিয়াসের একটা মাস আছে, যেটাকে বলি নিউক্লিয়ার মাস, তাই না? নিউক্লিয়াসের মাস আছে, ধরো সেই মাসটা হয়ে গেল কত? এক্স। ধরো সেই মাসটা এক্স, যে কোনো একটা ভ্যালু আমি এক্স ধরলাম। এবার যখন এই নিউক্লিয়ার মাসগুলো ছিল, সেইগুলোকে যখন আমি আলাদা আলাদা করে দিলাম, ধরো সেগুলোর সঙ্গে আমি আলাদা আলাদা করে দিলাম, করে দেওয়ার ফলে দেখা গেল যে তার মাস সামান্য পরিমাণ চেঞ্জ হয়ে গেল, ডেল্টা এক্স, ঠিক আছে, সামান্য পরিমাণ চেঞ্জ হয়ে গেল। এবার তোমরা উল্টোটাও ভাবতে পারো, কিভাবে? ধরো তোমার কাছে কি ছিল? সাম অ্যামাউন্টের মাস ছিল এক্স প্লাস ডেল্টা এক্স। কি ছিল না? তো কতগুলো প্রোটন ছিল, কতগুলো নিউট্রন ছিল, আলাদা আলাদা অবস্থায় ছিল, মুক্ত অবস্থায় ছিল, ফ্রি অবস্থায়। তুমি কি করলে? সবগুলোকে জুড়ে একটা নিউক্লিয়াস বানালে, একটা নিউক্লিয়াস বানালে। দেখা গেল এই নিউক্লিয়াসের এনার্জি হয়ে গেল এক্স, মাস হয়ে গেল এক্স। অর্থাৎ তোমার এখানে ডেল্টা এক্স মাসটা কি হয়ে গেল? টাটা বাই বাই হয়ে গেল। এই যে ডেল্টা এক্স মাসটা তোমার চেঞ্জ হয়ে গেল যখন একটা নিউক্লিয়াস ফর্ম করছে, তাহলে এই যে পার্থক্য, সেই পার্থক্যটাকে আমরা কি বলবো? ভর ত্রুটি, ঠিক আছে। এই ভর ত্রুটিটা হয় কেন? হয় কিসের জন্য হয় ভর ত্রুটি? সিম্পলি আমরা এক্ষুনি পড়লাম যে আইনস্টাইনের থিওরি অনুযায়ী যে কিছু পরিমাণ মাস যখন কিছু এনার্জি যখন মাস থেকে তৈরি হয়, তাহলে সেই মাসটা পুরোপুরি ডেস্ট্রয়েড হয়। তাহলে হিসাব মতো এখানে সেম অ্যামাউন্টের, অর্থাৎ ডেল্টা এক্স মাসটা পুরোপুরি কি হয়েছে? ডেস্ট্রয়েড হয়ে গেছে। পুরোপুরি ডেস্ট্রয়েড হয়ে যাওয়ার জন্য কি হয়েছে? এখানে সেম অ্যামাউন্টের এনার্জিটা তৈরি হয়েছে। এই এনার্জিকেই আমরা কি বলছি? দিস ইজ কল্ড দ্য বাইন্ডিং এনার্জি। এটাকে আমরা কি বলছি? বাইন্ডিং এনার্জি। সো বেসিক্যালি বাইন্ডিং এনার্জি ইজ নাথিং বাট, কি বলতে পারি আমরা? সিম্পলি ভর ত্রুটির রূপান্তর। কিসের রূপান্তর? না তো ইন টার্মস অফ এনার্জি। এটা পুরোপুরি এনার্জিতে রূপান্তর হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা সিম্পল যদি একটা এক্সাম্পল নিই, সিম্পল একটা এক্সাম্পল, আশা করি এই জায়গাটা সবার বোঝাতে পেরেছি। বাইন্ডিং এনার্জি বা ভর ত্রুটি, একটু ডাউট হলে আমাকে বলবে। না,
তোমরা ক্লাস 10-এ এটা বোধহয় পড়েছো, যারা আমার কাছে ক্লাস 10-এ পড়েছিলিস তারা আশা করি খুব ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। সেখানে আমি তোদের একটা মানে গ্রাফও এঁকেছিলাম, দেখবি আমি গ্রাফটা আঁকবো একটু পরেই, ঠিক আছে? তাহলে ধরো কি হয়েছে, একটা অ্যাটম, সেই অ্যাটমের অ্যাটমিক মানে ভর সংখ্যা, ঠিক আছে? তাহলে ভর সংখ্যা হচ্ছে কত? ধরো ভর সংখ্যা হচ্ছে এ, এবং এই এর মধ্যে নাম্বার অফ প্রোটন সংখ্যা আছে কত? জেড, এবং নিউট্রন সংখ্যা আছে নাম্বার অফ নিউট্রনস কত? এন। নাও ইউ নো দ্যাট এ ইকুয়ালস টু জেড প্লাস এন, এটা ইউ নো, কিন্তু এখন আর এটা হবে না, মানে আমাদের হিসাব মতো মিলবে না। এ জেড প্লাস এন এটা হওয়া উচিত ছিল। কেন উচিত ছিল? কারণ আমরা ধরো এটা পরীক্ষা থেকে পেয়েছি, আমরা পরীক্ষা করে দেখলাম যে এইটা তার মাস নাম্বার। এবার আমরা অ্যাটমের মধ্যে কি আছে, ধরো 6টা প্রোটন 6টা নিউট্রন আছে, মানে সে কার্বন। এবার 6টা প্রোটন 6টা নিউট্রন নিয়ে যদি আমি টোটাল মাস নাম্বার যোগ করি বা টোটাল মাস নাম্বার বার করি, তাহলে হিসাব মতো এটা হওয়া উচিত ছিল। হ্যাঁ না বলবে, এটা হওয়া উচিত তো, 6টা প্রোটন 6টা যোগ করে টোটাল মাস এটা হওয়া উচিত। দেখা গেল পরীক্ষা করে এইটা হয়ে গেল, অর্থাৎ হিসাব মতো এ ইজ নট ইকুয়াল টু জেড প্লাস এন। এখন তার মানে এই জেড প্লাস এন এর টোটাল যে মাস বা টোটাল নাম্বার, সেখান থেকে যদি মাস নাম্বারটাকে বাদ দিই, তাহলে এটাই হবে আমার ভর ত্রুটি। হ্যাঁ না বলবে এই জায়গাটা? লজিকটা ক্লিয়ার করাতে পেরেছি কিনা বলবে, তাই না? তাহলে যতগুলো প্রোটন আছে তাদের টোটালের মাস, তার মানে একটা প্রোটনের যদি মাস হয় এমপি, তাহলে হিসাব মতো জেডখানা প্রোটনের জন্য তার টোটাল মাস হবে কত? জেড এমপি। সিমিলার ওয়েতে একটা নিউট্রনের যদি মাস নাম্বার হয় এমএন, তাহলে এন খানা নিউট্রনের জন্য মাস নাম্বার হবে এনএমএন, এবং এটার সঙ্গে যদি তুমি কি করো, মাইনাস এ বা ভর সংখ্যাটাকে বিয়োগ করো, দেন ইউ ক্যান গেট দ্যাট কি? ভর ত্রুটি বা মাস ডিফেক্ট। এবং এটাকে আমরা লিখব ডেল্টা এম। বেসিক্যালি এই ডেল্টা এমটাই কনভার্ট হয়ে যায় ইন টার্মস অফ এনার্জি, এবং এই এনার্জিটাকে আমরা কি বলি? বাইন্ডিং এনার্জি, এবং এটাকে আমরা লিখব ইবি দ্বারা। সো বাইন্ডিং এনার্জি বা ইবিটাকে আমরা এইভাবেই লিখব। লজিকটা ক্লিয়ার করাতে পেরেছি সবাইকে? একটু বলবে। তাহলে আমরা একটা ক্যালকুলেশন করে দেখি হিলিয়ামের ক্ষেত্রে। তাহলে সিম্পল একটা ক্যালকুলেশন। আচ্ছা, কার ক্লাস আছে 4টে থেকে? কার ক্লাস আছে 4টে থেকে আমাকে একটু বলছিলিস, বলবি? হ্যাঁ স্যার, আমার 4টে থেকে। আচ্ছা, 50-55 টাকা ছেড়ে দিলে হবে তো? অসুবিধা নেই তো বাবু? হ্যাঁ, ঠিক আছে, গিয়ে জয়েন। আমারও পড়া আছে। হ্যাঁ, ওই 55-50-এর মধ্যে ছেড়ে দেবো, গিয়ে টুক করে জয়েন করে দেবে। আর এখন তো অনলাইন, ঘরে বসে বসে খেতে পাবি, অসুবিধা নাই। ক্লাসে অফ করে খাবি আর ক্লাস করবি। আচ্ছা, যদি আমরা হিলিয়ামের একটা এক্সাম্পল আমাদের বইয়ে নেওয়া আছে, আমি হিলিয়ামের এক্সাম্পলটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আমাদের দেওয়া আছে, ধরো দেওয়া আছে মাস নাম্বার, এই প্রোটনের মাস কত, ভর কত না, তো 1.0073 ইউ, এটা ধরো দেওয়া আছে, ঠিক আছে? তোমরা একটু মুখস্থ করে নেবে, যারা জয়েন্ট বা নিট দেবে চেষ্টা করবে একটু মুখস্থ করে নেওয়া, ক্যালকুলেট করতে করতে মুখস্থ যেন হয়ে যায়, কারণ আমাদেরকে ডেটা দেখতে নাও হতে পারে। 1.0087 এটা কার হচ্ছে? নিউট্রনের, ঠিক আছে? এই দুটো দিল। এবার কি বলেছে? হিলিয়াম 4 He4, এটা আমরা জানি হিলিয়ামের সংকেত। তাহলে এর ভর ত্রুটি বার করো, এর সিম্পল ওয়েতে ভর ত্রুটি বার করব। তাহলে প্রথমে আমার কাজ হওয়া উচিত কি, যে মোট ডেল্টা এম ফর্মুলাটা কি, নাহলে যতগুলো প্রোটন আছে, কতগুলো প্রোটন আছে? দুটো, তাহলে 2 × 1.0073 ইউ, প্লাস কি লিখবো? 2 × 1.0087 ইউ, ঠিক তো? আচ্ছা, ইউগুলো এখন বাদ দিয়ে দে, কারণ আমাদের একবারে ইউ লিখে দেবো। তাহলে এটা কি হয়ে গেল? আমার টোটাল মাস হওয়া উচিত, কিন্তু বগড়া দিল কে? 4, কারণ তার মাস নাম্বার হচ্ছে 4, ঠিক আছে? অ্যাকচুয়ালি পরীক্ষালব্ধ ফল থেকে দেখা যায় হিলিয়ামের মাস নাম্বার হচ্ছে 4.0015। এই দেখ, ডবল জিরো আছে বলে আমরা বাকিটুকুকে নিই না, কিন্তু এখানে যেহেতু খুব সূক্ষ্ম ক্যালকুলেশন হচ্ছে, সেই জন্য 4.0015 ধরলাম। এবার তুমি যদি এটাকে ক্যালকুলেট করো, তাহলে দেখা যায় ডেল্টা এম এর মানটা আসে, আমি ডাইরেক্ট লিখছি 0.0305, 0.0305 ইউ অবভিয়াসলি। এবার এতটা ইউ বা এতটা মাস আমার কি হলো? ডেল্টা এম হলো। তাহলে হিসাব মতো বাইন্ডিং এনার্জি কত হবে না, তো বাইন্ডিং এনার্জি বা ইবি কত হবে? সিম্পল কত হবে? 0.0305 ইন্টু। এবার দেখো, আমরা একটু আগে দেখলাম 1 ইউ মানেই হচ্ছে 931 মেগা ইলেকট্রন ভোল্ট। নাও এর সঙ্গে 931 গুণ করে দাও, তাহলে কত হয়ে যাবে? মেগা ইলেকট্রন ভোল্ট হয়ে যাবে। সো নাও এটা আসবে 28 পয়েন্ট সামথিং, 28.0
401, 28.401 আসবে। তাহলে আমরা কি লিখতে পারি এটা 28.401 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। সো দ্যাটস ইউর অ্যান্সার। তো আমরা এইভাবে কি করতে পারি, ভর ত্রুটির সাহায্যে বন্ধন শক্তিটা অবশ্যই ক্যালকুলেট করতে পারি। এবার আমরা সবার বোঝা গেছে, এটা ডাউট হলে বলবে। এবার আমরা কি করব, দুটো জিনিস পড়ব। সেই দুটো জিনিস কি না, তো প্যাকিং ফ্র্যাকশন আর হচ্ছে বাইন্ডিং ফ্র্যাকশন। বাংলা টার্ম দুটো কি, ভর শক্তি প্রতি নিউক্লিয়ন, ভর ত্রুটি প্রতি নিউক্লিয়ন, ঠিক আছে। তাহলে বাইন্ডিং ফ্র্যাকশনটা কি না, তো বাইন্ডিং ফ্র্যাকশন ইজ ডিফাইন্ড অ্যাট, এটাকে এফবি, ফেসবুক নয়, হ্যাঁ এফবি আকারে লেখে, ফেসবুক নয়। বাইন্ডিং ফ্র্যাকশনকে লেখা হয় বাইন্ডিং এনার্জি বাই মোট নিউক্লিয়ার। নিউক্লিয়ন কাকে বলে না, তো প্রোটন আর নিউট্রনকে একত্রে বলা হয় নিউক্লিয়ন। তাহলে যদি সংজ্ঞা বা ডেফিনিশন দেয় আমার কখনো, হোয়াট ইজ বাইন্ডিং ফ্র্যাকশন, বাইন্ডিং ফ্র্যাকশন ইজ কল্ড দ্য, কি বলবো, ইবি বাই এ, তাই না, যা টোটাল বাইন্ডিং এনার্জি আর টোটাল যে নিউক্লিয়ন আছে তাদের রেশিও। তাহলে প্রতি নিউক্লিয়নে যতটা পরিমাণ এনার্জি বা বাইন্ডিং এনার্জি থাকে তাকে বলা হয় কি আমার বাইন্ডিং ফ্র্যাকশন। তাহলে হিসাব মতো যদি আমরা এখনই 2He4 হিলিয়ামের আমরা ক্যালকুলেট করলাম, তাহলে এর এফবি কত হবে বাইন্ডিং ফ্র্যাকশন না, তো 28.401 বাই সিম্পল কত 4। কেন 4 হলো, কারণ তার এই দেখো এটা হচ্ছে মাস নাম্বার, তাই না, এটা হচ্ছে নিউক্লিয়ার নাম্বার, তার মানে কত হচ্ছে 7, অ্যাপ্রক্স ধরো 7, ঠিক আছে, 7 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। সো হিলিয়ামের আমরা দেখলাম কি বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কত হচ্ছে 7, প্রায় অ্যাপ্রক্সিমেটলি 7। ওকে, এবার যদি আমাদের প্যাকিং ফ্র্যাকশন বার করতে দেয়, সো প্যাকিং ফ্র্যাকশন জিনিসটা কি, সো বাইন্ডিং ফ্র্যাকশন হচ্ছে বাইন্ডিং এনার্জি প্রতি নিউক্লিয়ন, প্যাকিং ফ্র্যাকশন হচ্ছে ভর ত্রুটি প্রতি নিউক্লিয়ন। অর্থাৎ তোমার যে ভর ত্রুটি হয়েছে সেটাকে তুমি যদি নিউক্লিয়ন নাম্বার দিয়ে ভাগ করে দাও, তাহলে সেটাকেই বলবো আমরা কি প্যাকিং ফ্র্যাকশন। লজিকটা ক্লিয়ার করাতে পেরেছি আমি? ডাউট হলে পরে অবশ্যই বলবে। দুটো টার্ম কিন্তু মনে রাখবে, একটা হচ্ছে বাইন্ডিং ফ্র্যাকশন আর একটা হচ্ছে প্যাকিং ফ্র্যাকশন। ক্লিয়ার হয়েছে সবাই? ডাউট হলে বলবে। বইয়ে আছে কিনা আমি ঠিক জানি না, একটু দেখে নেবে তোমরা, ঠিক আছে না। এবার আমরা কি করব, নিউক্লিয়াসের স্থায়িত্ব নিয়ে আলোচনা করব। হ্যাঁ বলো। ডেল্টা এম ভর ত্রুটি বাই এ, ঠিক আছে। এবার আমরা নিউক্লিয়াসের স্থায়িত্ব নিয়ে আলোচনা করব, স্টেবিলিটি অফ আ নিউক্লিয়াস। স্টেবিলিটি অফ নিউক্লিয়াস বলতে কি বোঝায়, যে একটা নিউক্লিয়াসকে ভাঙতে আমার যত বেশি শক্তি প্রয়োজন তার স্টেবিলিটি তত বেশি, তাই না। তুমি একটা জায়গায় দৃঢ় প্রতিজ্ঞ যে না আমি জীবনে কিচ্ছু করবো না, বেকার হয়ে ঘুরে বেড়াবো, তোমাকে কেউ পড়াশোনা করাতেই পারবে না, তাই না। তুমি বলবে না আমি জীবনে শিক্ষা লাভ করবো না, তোমাকে কেউ পারবে না, ঠিক আছে। এখন জানি না মা যদি আমাদের বাঙালি মানে কালচার অনুযায়ী যদি মা কেলাই বা বাবা মা বকে তাহলে হতে পারে, সেটা আলাদা কথা। আমরা যদি দৃঢ় প্রতিজ্ঞ হই যে আমরা নিট ক্র্যাক করব, জয়েন্ট ক্র্যাক করব, আমরা ভালো রেজাল্ট করব, আমাদের কেউ আটকাতে পারবে না। আমরা যদি সেই দৃঢ় প্রতিজ্ঞতা লাভ করি, আমাদেরকে সেরকম প্রতিজ্ঞা লাভ করতেই হবেই, দৃঢ় প্রতিজ্ঞ আমাদেরকে হতে হবে যে আমরা এরকম করব, তাহলে আমাদের স্টেবিলিটি তত বেশি। তো তোমাদের জীবনে বা আমাদের সকলের জীবনে কি হওয়া উচিত, স্টেবিলিটি আনা উচিত। স্টেবিলিটি জিনিসটা কি না, আমি এই জিনিসটা করব মিন্স করব, হ্যাঁ অবশ্যই আমরা পজিটিভ দিকটা যাব, নেগেটিভ দিকে যাব না, তাই না। চুরি ছিনতাই করতে যাব না আমরা নিশ্চয়ই না, জীবনে আমরা চোর হব এরকম নয়, ঠিক আছে। তো কি হবে, আমরা কি করব জীবনে স্টেবিলিটি আনার চেষ্টা করবো। যেমন নিউক্লিয়াস, আমরা জানি অ্যাটমরাও সবাই বা পরমাণুগুলোর প্রত্যেকের নিউক্লিয়াসরা সবাই কি করে স্টেবিলিটি অর্জন করতে চায়, সেজন্য তো তেজস্ক্রিয়তা ঘটনাটা আমরা দেখতে পাই, সেগুলো পরে বলবো। এই নিউক্লিয়াসের স্থায়িত্ব বা নিউক্লিয়াসকে নিয়ে বিভিন্ন রকমের মতবাদ প্রচলিত আছে, যেমন লিকুইড ড্রপ মডেল, শেল মডেল, এরকম অনেকগুলো মডেল আছে, ঠিক আছে। সেই মডেলগুলো সব গ্র্যাজুয়েশনে পড়ানো হয়, সেই মডেলগুলো নিয়ে ডিটেল আলোচনা করা হয় ওখানে, আমরা এখানে করবো না, ঠিক আছে। কম্পাউন্ড নিউক্লিয়াস এটসেট্রা যাবতীয় যা আছে সব গ্র্যাজুয়েশনে আছে আমাদের, ঠিক আছে। এখানে আমরা অত কিছু ডিটেল যাব না, ঠিক আছে। আচ্ছা, তাহলে কোনো একটা নিউক্লিয়াসের স্থায়িত্ব নির্ভর করে তার প্রতিটি প্রোটন বা নিউট্রনের গড় বন্ধন শক্তির ওপর। খুব ইম্পর্ট্যান্ট লাইন কি, যে আমার কতটা অ্যাভারেজ বাইন্ডিং এনার্জি আছে তার ওপর কি করবে, প্রোটন এবং নিউট্রনের নিউক্লিয়াসের স্থায়িত্ব নির্ভর করবে। অর্থাৎ নিউক্লিয়াসের বা নিউক্লিয়নের যদি বাইন্ডিং এনার্জি বেশি হয় তাহলে তার কি হবে, স্টেবিলিটি বেশি হবে। যদি কম হয় স্টেবিলিটি অবভিয়াসলি কম হবে।
বিভিন্ন মৌলের প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি। তাহলে কি হবে? প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি মানে কি? আমার বাইন্ডিং ফ্র্যাকশন। তাই আমি এখন প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি বলবো না, আমি সিম্পল বলবো কি বাইন্ডিং ফ্র্যাকশন। সো বাইন্ডিং ফ্র্যাকশন এবং যদি আমরা ভর সংখ্যা মানে এ এর গ্রাফ প্লট করি, ঠিক আছে, তা গ্রাফটা খুব ইম্পর্টেন্ট, সবাই দেখে নেবে। তাহলে যদি আমরা বাইন্ডিং ফ্র্যাকশনের সঙ্গে যদি কি করি, এটা ধরো বাইন্ডিং ফ্র্যাকশন ফেসবুক, আর তার সঙ্গে আমরা কি নিলাম? নিউক্লিয়নস বা অ্যাটমিক নাম্বার, ঠিক আছে, অ্যাটমিক নাম্বার তো নয়, মাস নাম্বার। তাহলে এগুলোকে যদি আমরা প্লট করি, তাহলে এই লেখচিত্রের মধ্যে নিউক্লিয়াসের একটা অ্যাভারেজ বাইন্ডিং এনার্জি বা গড় এই মানে কি বলবো বাইন্ডিং ফ্র্যাকশন পাই আমরা। সেটা কি না, তো আমরা যদি নিউক্লিয়াসের বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়ন গ্রাফটা এখান থেকে শুরু হয়, ঠিক আছে, জিরো থেকে শুরু হয় না। কেন জিরো থেকে শুরু হয় না? কারণ বাইন্ডিং ফ্র্যাকশন কারো জিরো হতে পারে না। লজিক তো তাই বলে, বাইন্ডিং ফ্র্যাকশন কখনো কারো জিরো হতে পারে? তাহলে তো সে অ্যাটমই নয়। বাইন্ডিং ফ্র্যাকশন নেই মানে তার তো কোনো অ্যাটমই নাই। তাহলে যদি এইখান থেকে আমার শুরু হয়, ঠিক আছে, তো বিভিন্ন রকমের পিক পাওয়া যায়। তাহলে আমি দেখো একটু আঁকছি, চেষ্টা করছি আঁকার। আর আঁকছি না, এতেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো আমি ডটেড আকারে আমি এঁকেছি, ঠিক আছে। তাহলে এখানে দেখো কতগুলো পিক পাওয়া যাচ্ছে। তাহলে প্রথমে এটা হচ্ছে একটা পিক পাওয়া গেল আমাদের, একটা পিক, এই ধরো একটা পিক, এই ছোট্ট একটা পিক, এরকম করে পিক পেতে 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 আমাদের কি হলো? গ্রাফটা তৈরি হলো, ঠিক আছে। এবং গ্রাফটা কিছু দূর পর নিচের দিকে নেমে যাচ্ছে। আচ্ছা, জিরো কেন হলো না সে কারণটা তো ব্যাখ্যা করলাম, যে কারোর বাইন্ডিং ফ্র্যাকশন কখনো জিরো হতে পারে না, তাহলে তার সেখানে নিউক্লিয়াসের কোনো অস্তিত্বই নেই। তাহলে এখানে দেখা যাচ্ছে কি, যে যদি আমরা গ্রাফটাকে একটু ভালো করে প্লট করি, তাহলে দেখা যায় একটা অ্যাভারেজ, কি বললাম, সিম্পলি একটা অ্যাভারেজ আমরা কি পাবো? এর নিউক্লিয়ন মানে বাইন্ডিং ফ্র্যাকশন পাবো। এই অ্যাভারেজ যে বাইন্ডিং ফ্র্যাকশন সেটা দেখা যাবে প্রায় 8। তাহলে 8-এর মতো। কেন? কারণ গ্রাফের মিড পয়েন্ট দিয়ে আমাকে নিয়ে যেতে হবে। আর এইটা কি হচ্ছে আমাদের? হিলিয়াম নাকি? প্রথমেরটা হচ্ছে হিলিয়াম। এই যে এই ফার্স্ট পিকটা দেখো, ঠিক আছে, আমি একটু জুম করে দিচ্ছি, হ্যাঁ। এই যে ফার্স্ট পিকটা, এই ফার্স্ট পিকটা হচ্ছে কার? হিলিয়ামের। এবং হিলিয়ামের কত পেয়েছিলাম? 7 নাকি? প্রায় 7 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট পেয়েছিলাম। দেখো 7-এর নিচে, 8-এর নিচে আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা কি হচ্ছে? তারপরটা হচ্ছে নিয়ন। মানে হিসাব মতো এই পিকগুলোতে কারা থাকবে বলো তো? পিকগুলোতে থাকবে হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। কেন থাকবে তারা? বিকজ তারাই তো সবচেয়ে স্টেবল মৌল। তাদের চেয়ে বেশি স্টেবিলিটি তো কোনো মৌলের মধ্যে নেই। তো তারা যেহেতু সবচেয়ে বেশি স্টেবল, তাই সেই জন্য তারা কি থাকে? সবচেয়ে বেশি স্টেবল এবং পিকের মধ্যে তারা অবস্থান করে। সেই জন্য এদের বাইন্ডিং এনার্জি বেশি, এদেরকে ভাঙতে পারবে না, এরা খুব স্টেবল, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে সবার? এই জায়গাটা বুঝতে পেরেছে? অসুবিধা নেই। আচ্ছা, এখানে যদি আমরা দেখি যে আমরা অ্যাকচুয়াল যদি এই গ্রাফটাকে দুটো প্লটে ভাগ করি, তাহলে মোটামুটি ভর সংখ্যা 100 নাগাদ আমরা গ্রাফটাকে দুটো প্লটে ভাগ করতে পারি, দুই ভাগে, ঠিক আছে। 100 ধরো, একটা জাস্ট 100 ধরো। এই বাঁ দিকের গুলো সবাই কি করে? ম্যাক্সিমাম ক্ষেত্রে ফিউজন, নিউক্লিয় ফিউজন বিক্রিয়া কাজ করে, হোয়ারাস ডান দিকের গুলো নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া কাজ করে। ফিশন ফিউজন কি? একটা হচ্ছে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া, সবাই নিশ্চয়ই পড়েছো ক্লাস 10-এ, আর একটা হচ্ছে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। সো সংযোজন কোনগুলো করবে? যেগুলো লাইট এলিমেন্ট। লাইট এলিমেন্ট কোনগুলো? একদম বাঁ দিকের গুলো। আর মানে হেভি এলিমেন্ট যেগুলো, সেগুলো কি করবে? নিউক্লিয় বিভাজন করবে। দেখো এখানে যেমন 92, কোনো এক জায়গায় 92 পাবে, এই একদম লাস্টের দিকে থাকে 92। এই যে 92 এখানে আছে ধরো, সে হচ্ছে ইউরেনিয়াম। সো 92 ইউরেনিয়াম নিশ্চয়ই তোমরা জানো কি করে? একদম স্টেবিলিটি অর্জন করে, বা আনস্টেবল হওয়ার জন্য কি হবে? সে তেজস্ক্রিয়তা ধর্ম প্রচণ্ড পরিমাণে দেখায়। বোঝাতে পেরেছি? সো এই গ্রাফটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এই গ্রাফটা পুরোটাই পরীক্ষায় দেবে, একদম মাস্ট তোমাদের জন্য, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইম্পর্টেন্টের তোষ্য ইম্পর্টেন্ট। যদি এবছর না আসে, সামনের বার তোমাদের আসবে, ধরো এরকম ব্যাপার। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, এবং গ্রাফটা ভালো করে দেখে নাও, কোনো জায়গায় ডাউট থাকলে বলবে। বলবে স্যার। বলো। 2.1, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বইয়ে তোমাদের 2.1 হবে হয়তো। ডাউট এনি? হ্যাঁ বলো। স্যার বলছি এই দিকটা সংযোজন আর এই দিকটা বিভাজন হলো কেন, একটু আরেকবার বলে দিন। সংযোজন হয় লাইট এলিমেন্টের ক্ষেত্রে, যেগুলো হালকা, যেমন হাইড্রোজেন, হিলিয়াম,
এগুলো লাইট এলিমেন্টের ক্ষেত্রে হয়। আর বিভাজন কাদের ক্ষেত্রে হয় না, তো যেগুলো হেভি এলিমেন্ট, যেমন 92, 93, ইউরেনিয়াম, নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, অ্যামেরিশিয়াম, এগুলো খুব হেভি এলিমেন্ট। হেভি এলিমেন্ট হওয়ার জন্য যখন আমি তেজস্ক্রিয়তা পড়াবো তখন দেখবে এক্ষেত্রে নিউট্রন প্রোটনের অনুপাত কিন্তু অনেক বেশি হয়ে যায়। নিউট্রন প্রোটনের অনুপাত অনেক বেশি হয়ে যাওয়ার জন্য কি হয়, এক্ষেত্রে স্টেবিলিটি থাকে না। যেমন আমরা যদি অত্যধিক খেয়ে নিই তাহলে কী হবে, আমাদের বেশিরভাগ টাইমটা টয়লেটে কাটাতে হবে, বা সেদিন আমাকে বলতে হবে আজকে টয়লেটটা আমার জন্য রিজার্ভ। সেই জন্য আমাদের কি হয়, আনস্টেবিলিটি থেকে স্টেবিলিটি আসি। সেম এদের ক্ষেত্রেও। লজিকটা বোঝাতে পেরেছি? হ্যাঁ বলো। হুম, 200 ক্ষেত্রে তারা বিভাজন হবে অবশ্যই না, 200 ক্ষেত্রে নয়। এদের 100 ক্ষেত্রে বলতে এই নয় যে 102 কি তোমার বিভাজন করবে না, ওরকমভাবে নয়। আমাদের নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় অংশগ্রহণ করেই মোটামুটি 230-20 পর থেকে, কারণ তার আগে তারা করে না অংশগ্রহণ। কিন্তু অ্যাভারেজে দেখা গেছে যদি তুমি করো সেক্ষেত্রে হয়তো 200 ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হতে পারে, কিন্তু তুমি কখনোই 5 নম্বর এলিমেন্টকে এরকম দিয়ে ভাঙতে পারবে না, যেটা 5 নম্বর, যার 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর এরকমভাবে হয় না। সেই জন্য আমরা একটা অ্যাপ্রক্স করি মোটামুটি 56। হ্যাঁ, একটা মিড পয়েন্ট থেকে আমরা ভাগ করলাম, এরকমভাবে তোকে তোদের বোঝানোর জন্য। বইয়ে 200 আছে বলে ওই নয়, 200টা ওরা টেনে রেখেছে মার্কের জন্য, যে 0 থেকে 100, 100 থেকে 200, 200-র পর থেকে এরকম। অ্যাকচুয়ালি এটা হয় কি, যে ফেরাসের পর থেকে মোটামুটি আমরা যেটা পাই হতে থাকে, ঠিক আছে। কিন্তু নিউক্লিয় বিভাজন তোদের গিয়ে সবচেয়ে স্টার্ট হয় ইউরেনিয়াম থেকে। ইউরেনিয়াম থেকে অ্যাকচুয়াল নিউক্লিয় বিভাজন শুরু হয়, ঠিক আছে। আর সবচেয়ে ভারী অতেজস্ক্রিয়ত মৌল মোটামুটি বিসমাথ, আর বিসমাথের অ্যাটমিক নাম্বার হচ্ছে 209। তাহলে হিসাব কর 209 কিন্তু প্রাকৃতিকভাবে নিজে নিজে ভাঙবে না, তারপরগুলো ভাঙবে। কিন্তু কৃত্রিম উপায় কি ভাঙতে পারবো না? হ্যাঁ, ভাঙতে পারবো, ঠিক আছে। এই কারণে আমি একটা অ্যাভারেজ নেওয়ার জন্য বললাম, তুমি 100 জায়গায় 120ও নিতে পারো, এটা কিন্তু চেঞ্জ হবে না। আমি জাস্ট একটা বোঝানোর উদ্দেশ্যে তোদের বললাম যে ফিশন আর ফিউশনের কারণটা কি, মানে কেন হয়। তো কেউ হয়তো লিখে দিবি বাঁদিকে ফিশন হয়, তা নয়। ফিশন সবসময় হবে কোন দিকে? ডান দিকে, এবং ফিউশন হবে সবসময় বাঁ দিকে। লজিকটা ক্লিয়ার করতে পেরেছি সবাইকে? এনি ডাউটস? বলবে ডাউট হলে পরে। ওকে, আচ্ছা, নেক্সট দিন আমরা স্টার্ট করবো তাহলে হচ্ছে নিউক্লিয়াসের তেজস্ক্রিয়তাটা স্টার্ট করবো। তেজস্ক্রিয়তা নেক্সট দিন আমরা কমপ্লিট করে দেবো, ঠিক আছে। আচ্ছা, সামনের দিন এই পার্টটা পড়বে, এবং সামনের দিন তো পরীক্ষা আছে। পরীক্ষা মোটামুটি দেখি, যদি পরীক্ষা যদি আমরা দেখি 30 মিনিটসের নিই, মানে 2.5টা থেকে 8 ঘন্টা, 3টের মধ্যে পরীক্ষা নিই, তাহলে 1 ঘন্টার একটা ক্লাস আমরা সামনের সপ্তাহে নিয়ে নেবো, ঠিক আছে। সামনের সপ্তাহে তেজস্ক্রিয়তাটা কমপ্লিট করে দেবো তাহলে। এবং তেজস্ক্রিয়তা কমপ্লিট হয়ে যাওয়ার পরই কিন্তু আমরা একদম ফার্স্ট চ্যাপ্টারের দিকে ঢুকে যাব, সেটা হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। কারণ এই 3টে পার্ট হয়ে গেল, মানে মডার্নের আমাদের এই পার্টটা পুরোপুরি একটা অ্যামাউন্ট কমপ্লিট হলো, এবং আমরা এবার ফার্স্টের দিক ঢুকে যাব। ইজি পার্টগুলো আমাদের হয়ে গেছে সব।